মানুষটির পরশে দূর দূরান্ত থেকে ছুটে আসে গ্রামাঞ্চলের কবিরা, যিনি শিল্পী মনের পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকেন। তিনি কবি কমল দে শিকদার, যার হৃদয় আজও তরুণ এবং রোমান্টিক। বহু সাহিত্য সম্মানে ভূষিত, সমস্ত নামী পুজো বার্ষিকীতে তার কবিতা স্থান পায়। লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি, তার নামেও একটি পত্রিকা আছে, নব সাহিত্য কমল। জীবিকায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কবিতা নিবেদিত প্রাণ আমাদের অত্যন্ত শ্রদ্ধার কবি কমল দে শিকদার। তাকে আমাদের অন্তরের শ্রদ্ধা, তার কাছে কিছু কথা এবং তার কবিতা শুনে নেব। নমস্কার। বসন্ত দিনে আপনারা যারা এসেছেন, ভালো লাগছে। এখানে মহিলাদের সংখ্যা বেশি এবং সমস্ত মহিলারাই সুন্দরী। তাহলে কবিতা কেন কবিতা লিখবে না? আরে মহিলারা সুন্দরী হয় বলেই তো বসন্ত আসে, আর কবিরা কবিতা লেখেন। হ্যাঁ, আমার প্রথম ঋণী যার কাছে, আমার মা। আমার স্ত্রী সুন্দরী, আমার বৌমা, আমার নাতনি, এবং বিশ্বাস করুন আপনারা এখানে এত সুন্দরী, আমি এসে ভালো ভালো কবিতা পড়বো। আসলে বসন্ত না, জানেন তো, বসন্ত কাল বলা হয় ঠিকই আছে। তার আগে একটা কথা বলি যে রুমা তীরন্দাজ বিশাল নাম করা, ও বলেছে আমার নাতনি তীরন্দাজ, কিন্তু আপনারা জানেন না যে কেতকী কত বড় তীরন্দাজ। সেই কত ওর সঙ্গে দেখা হচ্ছিল, আর একটা তীর ছুড়েছিল, আমি বিদ্ধ হয়ে আছি, ওর পেছন পেছন ঘুরে চলেছিল। ও যদি তীরন্দাজ না হয় তাহলে কে তীরন্দাজ? যাই হোক, আমার এই আসরে আসতে পেরে, এসো, আমার এই আসরে আসতে পেরে আমার ভালো লাগছে। হ্যাঁ, আমার বয়সটা যে কিভাবে দেখতে দেখতে অষ্টআশি হয়ে গেল, তার জন্য দুঃখবোধ থাকলেও ঠিকই আছে। এখনো তো হাঁটাচলা করতে পারছি। সবচেয়ে বড় কথা, এখনো তো মেয়েদের দেখলে সুন্দরী দেখি, চোখ দুটোতে আমি এখন দেখতে পাই। দেখতে পারি। এইভাবে একটি কবিতা, আসলে জানেন তো, ওই বুক ফেয়ারে একটা বই বেরিয়েছিল, ওই আনন্দ পাবলিশার বলে একটা সংস্থা আছে, সেখান থেকে আমার একটা বই বেরিয়েছিল। সেখান থেকে বইটা নিয়ে একটা অনুষ্ঠানে যে আরো কিছু বই নিয়ে আমি ফিরছি। সেটা লিটল ম্যাগাজিন ফোরামের অনুষ্ঠান ছিল একটা ঘরে। তখন কেতকী লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক ছিল। আমি বইটা নিয়ে এসেছি, অনেকগুলি বই। আমি লিটল ম্যাগাজিনের দিকে যাব, তো একটা মেয়ে আমার পাশে খুব কাছাকাছি এসে আমাকে বলল, ভারগুলো দেবেন? আমি যেন কিভাবে বলে ফেলেছি, আমার ভার নেবে। সেও বোধ হয় সেই রকম, মেয়েরা বোধ এরকমই হয়। বললো, আমি তো ভার নেবার জন্যই বসে আছি কবি, তুমি তো তাকাও না, তোমার সমস্ত অনুষ্ঠানে আমি যাই। এইসব ঘটে, এসব অঘটন আজও ঘটে। এখানে আমার মনে হয় না অষ্টআশি বছর কোনো অসুবিধা আছে। যাই হোক, সে ওই যে কাছে শিখেছিল, আমি একটু এদের মধ্যে তাকিয়েছি আর কি। তো তখন একটি লেখা, কেউ দেখেনি, কেউ বোঝেনি, শুধু হাওয়ায় কানাকানি। হাওয়ারা তো কত কথাই বলে, হাওয়ারা তো কত কথাই বলে রিনি, তুমি যেন কিছু মনে করো না। দেখো, বালিকারা তিলেক প্রগলভ না হলে কবি কিভাবে আরো কবি হয়ে ওঠে বলো? যে পুরুষকে আমি অশ্বারোহী তাতারের ভূমিকায় দেখেছি, সেই আবার কোন মন্ত্র বলে বলো? কোন মন্ত্র বলে বালিকার চরণ ছুঁয়ে বসে থাকে? এই উত্তরণের কি নাম দেই বলো রিনি? এই উত্তরণের কি নাম দেই বলো? সমস্ত সৃষ্টিকথার আধার তুমি,
আদিতেও তুমি, অন্তেও তুমি, তুমি মায়া, তুমি মোহ, তুমি মুক্তি, শান্তি, শান্তি, শান্তি। পরের কবিতা, এটাও অনেক শোনা, তখনও সে সময় কেতকী সম্পাদক ছিল, শঙ্খদা বসে আছেন, অনেকটা হয়তো শুনেছেন। শঙ্খদা বসে আছেন, আমি বসে আছি, আমার পাশে কেতকী ছিল। তখন বছর ৮০ মতন বয়স হবে। একটা বছর ৪৫ মহিলা শঙ্খদার ইশারায় ডাকছে। আমি বুঝলাম যে বোধহয় খুব বড় কাজটা যাচ্ছে। তা আমি উঠে যেয়ে ওই ঘরের বাইরে একটু দাঁড়িয়েছি। বিশ্বাস করুন, এক নয় মেয়েরা আমাকে মানুষ মনে করে না, অথবা মনে করে যে এটা একটা পাথর, কোনো ব্যাপার না। আমাকে বললো আমি এটা অন্যায় করতে চাই। আপনারা ভাবুন, একটা ৮০ বছরের লোক, আক্ষরিক অর্থে সত্য এইসব অঘটনগুলো আমার জীবনে ঘটে। আসলে একটা বয়সের পরে আমরা তো নির্বিষ হয়ে যাই, সেই জন্য মহিলারা আর ভয় পান না। যাই হোক, তিনি দেয়ালে দাঁড়িয়েছে, হঠাৎ আমাকে বললে একটু অন্যায় করতেছে, আক্ষরিক অর্থে সত্য। তিনি একটু অন্যায় করে চলে গেলেন দৌড়ি ঘরে। আমি হতবাক, হায় এসব কি হচ্ছে কি? তা সেই সময় আমি একটা কবিতা লিখলাম, উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ, উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ, একই ভ্রম, একই মায়া, যেন ভিখিরিকে পরমান্ন দিলে তুমি পরন্ত বেলায়। কবি বোঝে না, কবি বোঝে না, কোন পুণ্য বলে আর্জন তার। মাদল বেজে ওঠে বিসমিল্লাহ খানের সানায়, সুচিত্রাদির কণ্ঠে রবীন্দ্র গান। সঙ্গত কারণে সময় তার ধাবমান অশ্বের অভিমুখ বদল করে সুন্দরের সম্মুখে সে দাঁড়ালেন হতবাক। আর হাওয়া সমস্ত কিছু দেখে শুনে মুগ্ধ বালকের মতো হেসে উঠেছে। কবি তখনও ঋণের সম্মুখে নত জানু মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বলে চলেছেন, আমাকে যোগ্য করো, আমাকে যোগ্য করো, আমাকে যোগ্য করে নাও। আমি যেন প্রকৃত কমল হয়ে ফুটে উঠি চরণবদ্ধে তোমার নিয়ে, আমাকে যোগ্য করো, যোগ্য করে নাও। এরপরে বুঝি ঈশ্বরেরও আর কিছু করার থাকে না, কারণ তখন পৃথিবীর সমস্ত সাধকদের মন্ত্রোচ্চারণের সঙ্গে যোগ্য করো, যোগ্য করে নাও ধ্বনি মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন নারী প্রেম আর ঈশ্বর প্রেমে কোনো বিভেদ নেই। আমাকে যোগ্য করো, যোগ্য করো, যোগ্য করে নাও। সেই সময় থেকে আমার বসন্ত শুরু হয়ে গেল। আসলে বসন্ত আবার মাঝে মাঝেই হয়। আজকে আমার ভীষণ বসন্ত, এত সুন্দরী নারী, ওরে বাবারে, আজকে যদি বসন্ত না হয় তোমার বসন্ত